হাই, আমি মেহবুব আলম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এর আগের দিন আমরা আর্টিকেল 1, 2 এবং 3 পড়াশোনা করেছিলাম। আজকে আমরা আর্টিকেল 4 পড়ব। তা একটু প্রিভিয়াস দেখে নেওয়া যায় কীভাবে কী ছিল আর্টিকেল 1, 2টা। আর্টিকেল 1 ছিল কি, যে নেম অ্যান্ড দ্য ইউনিয়ন অফ স্টেট, মানে নাম সম্পর্কে ছিল আর কি। আর্টিকেল 1 বলেছিল ভারতের নাম কী হবে, এবং ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট। এটা ছিল আর্টিকেল 1-এ। আর্টিকেল 2 কী ছিল? আর্টিকেল 2 ছিল কি, আর্টিকেল 2 ছিল যে এস্টাবলিশমেন্ট অর ফরমেশন অফ নিউ স্টেট। এটা মানে আমরা এক্সপ্লেন করেছিলাম কি, যে যে স্টেটটা আমাদের ভারতের টেরিটরির মধ্যে এখন নেই, বর্তমানে নেই, কিন্তু ফিউচারে আমাদের কোন স্টেটকে অ্যাকোয়ার করতে পারি বা নিতে পারি, টিটির মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক, তাহলে সে আর্টিকেলটা যে নিব বা সেই আর্টিকেলটা যে আমাদের ইউনিয়নের মধ্যে অ্যাড হবে, সেটা হচ্ছে আন্ডার আর্টিকেল 2। আন্ডার আর্টিকেল 3 এটা 2, মানে তার মানে বলা হচ্ছে যে যে স্টেটটা আমাদের ইন্ডিয়াতে এখন নেই, যদি ফিউচারে কোনো আমরা মানে টিটির মাধ্যমে বা যে কোনোভাবে যদি কোনো স্টেটকে নিতে পারি, ভারতের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে এই আর্টিকেল 2টা পার্লামেন্টকে সংবিধান পার্লামেন্টকে পাওয়ার দিচ্ছে আর্টিকেল 2 এর মাধ্যমে। আর্টিকেল 3 কি? এটা হলো আর্টিকেল 2 এর কথা বললাম, এটা হলো আর্টিকেল 3 কি? আর্টিকেল 3 হচ্ছে, পড়েছিলাম যে যদি ভারতের মধ্যে কোনো স্টেটের আমরা নাম চেঞ্জ করতে চাই, যদি বাউন্ডারি চেঞ্জ করতে চাই, যদি আমরা কোনো স্টেটকে ছোট বা বড় করতে চাই, তাহলে সেটা হবে আর্টিকেল 3 আন্ডারে। তাহলে আর্টিকেল 2 আর আর্টিকেল 3-র মধ্যে পার্থক্য একটাই, এটা হচ্ছে যে স্টেটটা ভারতের সঙ্গে যুক্ত নয়, এখন ভারতের টেরিটরির মধ্যে এখন নয়, কিন্তু ভবিষ্যতে আমরা সেটাকে যে কোনোভাবে ভারতের টেরিটরির সঙ্গে বা ভারতের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে সংবিধান পার্লামেন্টকে এই আর্টিকেলটার মাধ্যমে পাওয়ার দেয়। 3 নাম্বার কি বললাম, যে পার্লামেন্ট সংবিধানকে আর্টিকেল 3-র মাধ্যমে পাওয়ার দেয় কি, যে এক্সিস্টিং স্টেট আমাদের আছে, সেই স্টেটের নাম পরিবর্তন করতে পারি বাই আর্টিকেল 3। আন্ডার আর্টিকেল 3 আমরা তার বাউন্ডারি চেঞ্জ করতে পারি, কয়েকটা স্টেটকে ভেঙে দুটা করতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, সেটা হচ্ছে আর্টিকেল 3। এই দুটা হলো আর্টিকেল 2 আর 3-র মধ্যে পার্থক্য। আমরা আর্টিকেল 2, 1, 2, 3 পড়েছিলাম। আজকে ছিল আমাদের আর্টিকেল 4। আর্টিকেল 4 কি বলছে? দ্য কনস্টিটিউশন, মানে আর্টিকেল 4 ইটসেলফ ডিক্লেয়ার্স দ্যাট ল মেড ফর অ্যাডমিশন or establishment of new state under Article 2 and formation of new state and alteration of areas, boundaries or name of existing state under Article 3। এখানে দুটাতে কথাতে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, নিউ স্টেট এখানেও বলেছি, আর এখানেও আমাদের লেখা আছে নিউ স্টেট। এই নিউ স্টেট কথা মানে বোঝাচ্ছে আর্টিকেল 2 এর আন্ডারে নিউ স্টেট, যেটা আমাদের ইউনিয়নের মধ্যে নেই, এখন ফিউচারে আমাদের অ্যাড হতে পারে। আর এই নিউ স্টেট বলতে বোঝাচ্ছে যে স্টেটগুলো আমাদের আছে, মানে ভারতের মধ্যে আছে, কিন্তু তাদের আমরা লিখেছি দ্য ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ বাউন্ডারিজ অফ এরিয়া অ্যাজ বাউন্ডারিজ অফ এক্সিস্টিং স্টেট। যে স্টেটটা আছে তার যদি আমরা এরিয়া চেঞ্জ করতে চাই বা একটা স্টেটকে ভেঙে দুটা করতে চাই, তাহলে সেটা কথা বলছি, সেটা কথা নিউ স্টেট বলছে। এটা আন্ডার আর্টিকেল 3-র মাধ্যমে। আর not to be considered as amendment of constitution under article 368। মানে কি দাঁড়ালো, যদি আর্টিকেল 2 এর মাধ্যমে কোনো স্টেটকে আমরা যুক্ত করি ভারতের টেরিটরির মধ্যে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে, এবং আর্টিকেল 3-র মাধ্যমে যদি কোনো এক্সিস্টিং স্টেটকে যদি আমি এই স্টেটের নাম চেঞ্জ করি, বাউন্ডারি চেঞ্জ করি, এরিয়া বাড়াই কমাই, তাহলে সেটা করার জন্য আমাকে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হবে না আন্ডার আর্টিকেল 368। আর্টিকেল 4টা সেই কথা বলছে। আর আমার আরেকবার বলছি যদি অসুবিধা হয় বুঝতে, কি যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 আন্ডারে, আর্টিকেল 2 এর আন্ডারে যদি কোনো নতুন স্টেটকে ভারতের সঙ্গে যুক্ত করতে হয়, আর্টিকেল 3 আন্ডারে
যদি কোনো এক্সিস্টিং স্টেটের নাম চেঞ্জ করতে হয়, বাউন্ডারি চেঞ্জ করতে হয়, বা এরিয়া বাড়াতে হয় কমাতে হয়, এগুলো কাজ যদি করতে হয়, তাহলে আমাকে সংবিধানকে সংশোধন করতে হবে না আর্টিকেল 368 মাধ্যমে। এই কথাটা আর্টিকেল 4 বলছে। আর্টিকেল 368 খুব একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। এটা কি? এটা আর্টিকেল 368 পার্ট হচ্ছে 20। এই পার্ট 20-তে একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে 368। এটা কি বলে? যে প্রসেস বলে, সংবিধানকে যে সংশোধন করবো, অ্যামেন্ড করা হবে, তার প্রসেস কীভাবে করা হবে সেটা কথা বলছে। এটা আমরা একসময় পড়বো। তাহলে আমরা আর্টিকেল 1 জেনেছি এর আগের ক্লাসে, 2 জেনেছি, 3 জেনেছি, আজকে আর্টিকেল 4 বুঝলাম। যে 4টা বলছে, আমি আরেকবার বলে দিচ্ছি, যে যদি আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-এর আন্ডারে কোনো আমরা আর্টিকেল 2 এর আন্ডারে যদি কোনো নিউ স্টেটকে ভারতের সঙ্গে অ্যাড করি, আর্টিকেল 3 আন্ডারে যদি কোনো এক্সিস্টিং স্টেটকে এরিয়া বাড়াতে চাই, কমাতে চাই, নাম চেঞ্জ করতে চাই, তাহলে এগুলো করার জন্য আমাকে কনস্টিটিউশনকে সংশোধন করতে হবে না। আন্ডার আর্টিকেল 368 এর আন্ডারে কোনো সংশোধন করতে হবে না, আর্টিকেল 4 বলছে। এবার তাহলে কি হবে? এবার যদি সাপোজ যে যখন আমি এগুলো কাজ করব, এরিয়া বাড়াবো কমাবো যদি করতে হয়, তাহলে সিম্পল মেজরিটি দরকার। সিম্পল মেজরিটি মানে কি? সাপোজ লোকসভাতে টোটাল সিট আছে 550টা, ম্যাক্সিমাম স্টেট। এবার এর যদি অর্ধেক মানে 50%, কত 50%? 275, এর 50%, 275। তাহলে এর যদি বেশি হয়, যে অর্ধেকের বেশি মানে 50%-এর বেশি জাস্ট যদি হয়, একটা বেশি হলে হলো, তাহলে যদি এইগুলো আমরা করতে চাই, মানে এই চেঞ্জগুলো করতে চাই আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 আন্ডারে, তাহলে সিম্পল মেজরিটি মানে 50%-এর বেশি হলেই, সংখ্যা যদি সাপোর্ট করে, তাহলেই আমাদের বিলটা পাস হয়ে যাবে। এটা হচ্ছে আর্টিকেল 4-এর কথা। এরপরে আমরা ডিসকাশন করব যে আমাদের পার্ট 1 যে ছিল, পার্ট 1 ছিল, ওর মধ্যে আমরা দেখেছিলাম 4টা আর্টিকেল আছে। আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4। এই 3টা আমরা আগের দিনে দেখেছিলাম, আমি আজকেও বলে দিলাম। আর এটা হচ্ছে আর্টিকেল 4, আজকে ডিসকাশন করলাম। এরপরে আমরা, এটা শেষ হয়নি এখনও, আরও আছে, দেখি নেক্সট ডিসকাশনটা কী চলছে। তাহলে আমাদের আর্টিকেল 1, 2, 3, 4 পড়া হলো। এইবার দেখি যে যখন আমরা এখানে একটা আমরা ব্যাক করি বলতে যে একটু সালটা আমরা চলে যাই, যে যখন ভারত স্বাধীন হয় বা স্বাধীনতার একটু আগে, জাস্ট যখন আমরা 15ই আগস্ট 1947, এর আগে যদি দেখি, এদিন আমরা ভারত আমাদের স্বাধীন হয়, এর আগে যে স্টেটগুলো ছিল তারা দুটো টাইপের ছিল। স্টেটস কেমন ছিল? একটা ছিল আমাদের ব্রিটিশ প্রভিন্সেস, আর একটা ছিল আমাদের প্রিন্সিলি স্টেট। এটা ব্রিটিশ প্রভিন্সেস কী বলেছিলাম, যে ব্রিটিশ প্রভিন্সেস হচ্ছে সেই স্টেটগুলোকে বলতাম যেগুলোতে ব্রিটিশ সরাসরি ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যকলাপ সম্পন্ন করতো, সরাসরি ডাইরেক্ট, মানে ডাইরেক্ট কন্ট্রোল হতো এখানে। আর এখানে ডাইরেক্ট কন্ট্রোল করতো না, কিন্তু কীভাবে করতো, যে ওখানকার লোকাল রুলার ছিল, সেই লোকাল রুলারদের দ্বারা চালিত করতো, এখানকার কার্য সম্পন্ন করতো এই স্টেটগুলোর। তাহলে কি বলছি, যে যখন ইংরেজরা যখন ছিল, আমাদের ব্রিটিশরা যখন শাসন করছিল আনডিভাইডেড ইন্ডিয়াতে, যখন অবিভক্ত ভারতে, তখন একটা ছিল ব্রিটিশ প্রভিন্সেস, যেগুলো ডাইরেক্ট কন্ট্রোল করতো ব্রিটিশ, আর একটা ছিল প্রিন্সলি স্টেট, যেগুলো ডাইরেক্ট কন্ট্রোল করতো না, কিন্তু লোকাল রুলারদের দ্বারা কন্ট্রোল করতো। এবার যখন আমরা 15ই আগস্ট 1947-এ ভাগ হলাম আন্ডার একটা ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এই অ্যাক্টের দ্বারা আমরা স্বাধীনতা লাভ করেছি। তার মানে স্বাধীনতা লাভ করেছি বলতে এটা বলতে চাইছি যে
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যখন আসলো, এসে আমাদের আনডিভাইডেড যে ইন্ডিয়া ছিল তাকে দুটা ভাগে ভাগ করলো। একটা করলো ইন্ডিয়া আর একটা করলো পাকিস্তান। ইন্ডিয়া এবং দুটা পাকিস্তান। আমরা আগে আনডিভাইডেড ছিলাম, অবিভক্ত ছিলাম। যখন ওই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসলো, এসে আমরা 15ই আগস্ট 1947 দুটা ভাগ করলো, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান। তাহলে যখন ইন্ডিয়া এবং পাকিস্তান চলে গেল, তখন থাকলো ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে 552টা হচ্ছে এখন প্রিন্সলি স্টেট। মানে ভারতের যে জিওগ্রাফিটা আছে, ভারতের যে ভৌগোলিক বিস্তার, এই ভৌগোলিক বিস্তারের মধ্যে ইংরেজ নাই, চলে গেছে, আমরা স্বাধীন হচ্ছি। তো 552টা 552টা প্রিন্সলি স্টেট আছে। এই প্রিন্সলি স্টেটগুলোর মধ্যে 549 + 3 কেন লিখলাম বলছি, যে 552 প্রিন্সলি স্টেট। এখানে একটু আমি ব্যাক করে বলি যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসলো। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে অবিভক্ত ভারত দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা পাকিস্তান। তো যখন দুভাগে ভাগ হলো, তখন এই অ্যাক্টের মাধ্যমে যে প্রিন্স লিস্টেরগুলো ছিল তাদেরকে 3টা চয়েস দেওয়া হলো। কী কী চয়েস ছিল? একটা হলো ইন্ডিয়া, পাকিস্তান আর ইন্ডিপেন্ডেন্ট। মানে বলতে চাইছে এটা যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যখন যখন ভারত এবং পাকিস্তান ভাগ করে দেওয়া হলো, তখন যে প্রিন্সলি স্টেটগুলো ছিল, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের আন্ডারে প্রিন্সলি স্টেটগুলোকে 3টা চয়েস দেওয়া হলো। কি? যে হয় প্রিন্সলি স্টেটগুলো ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবে, 1 নাম্বার। 2 নাম্বার, হয় প্রিন্সলি স্টেটগুলো পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, 2 নাম্বার। 3 নাম্বার কি, হয় তারা ইন্ডিয়ার সঙ্গেও যুক্ত হবে না, পাকিস্তানের সঙ্গেও যুক্ত হবে না, তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। এই 3টা চয়েসের মধ্যে যে কোনো একটা নিতে হবে। বললাম কি, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে অবিভক্ত ভারত, আনডিভাইডেড ইন্ডিয়া, দুটা ভাগে ভাগ হলো, একটা ইন্ডিয়া এবং পাকিস্তান। এই অ্যাক্টের মাধ্যমেই যে প্রিন্স লিস্টেরগুলো ছিল, সেই প্রিন্স লিস্টেরগুলোকে 3টা চয়েস দেওয়া হয়েছে। সেই চয়েসগুলোর মধ্যে হয় তুমি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হও, প্রিন্স লিস্টগুলোকে বলা হয়েছে, হয় তুমি পাকিস্তানের সঙ্গে যুক্ত হও, অথবা ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে কারোর সঙ্গে যুক্ত না হয় তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকো। তো যখন আমরা দুটো ভাগে ভাগ হয়ে গেলো, একটা হলো ইন্ডিয়া পেলাম, আর পাকিস্তান চলে গেল, দরকার না এটাকে নিয়ে আলোচনা করা, থাকলো আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়ার জিওগ্রাফিতে বা ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়লো কি, 552টা স্টেট, প্রিন্সলি স্টেট। এই 552টা প্রিন্সলি স্টেট ইন্ডিয়ার টেরিটরির মধ্যে ছড়িয়ে আছে। তাহলে এইগুলোকে ইউনাইটেড করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। দুজন নেতা, খুবই মহান লোক তারা আমাদের স্বাধীনতার সংগ্রামে। একটা হচ্ছে বল্লভভাই পাটেল, আর 2 নম্বর হচ্ছে ভিপি মেনন। কি বললাম, যে যখন ইন্ডিয়া আলাদা হয়ে গেল, ইন্ডিয়ার জিওগ্রাফির মধ্যে পড়লো কি, যে 552টা প্রিন্সলি স্টেট পড়লো ভাগে। এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কথা কেউ। এবার এদেরকে কি একসঙ্গে করতে হবে, ইউনাইট করতে হবে। বা এইবার এই ইউনাইটেডের কাজটা করছে কে, বল্লভভাই পাটেল আর ভিপি মেনন। সবাইকে একজুট করতে করতে 549টা একজুট হয়ে গেল, মানে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেল। 3টা যুক্ত হলো না, এই 3টা হচ্ছে বহু মাতব্বর ছিল। 1 নাম্বারটা হচ্ছে হায়দ্রাবাদ, 2 নাম্বারটা হচ্ছে জুনাগড়, 3 নাম্বারটা হচ্ছে কাশ্মীর। ব্যাপারটা কি বোঝাতে পারছি কি না জানি না, আমি চেষ্টা করছি। কি বলতে চাইছি, আবার বলছি, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে অবিভক্ত ভারত বিভক্ত হয়ে গেল, একটা হলো ইন্ডিয়া, একটা পাকিস্তান। এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটি 3টে চয়েস দিল,
প্রিন্সলি স্টেটগুলোকে, একটা হচ্ছে যে হয় তোমরা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হও, না হলে পাকিস্তানের সঙ্গে যুক্ত হও, না হলে ইন্ডিপেন্ডেন্ট থাকো। তা ভারতের জিওগ্রাফিতে পড়লো কি যে 552টা প্রিন্সলি স্টেট। এবার এদের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে, যার সঙ্গে যেমন আলোচনা হয়, রাজনৈতিক আলোচনা করতে করতে 549টা ইন্টিগ্রেট একজোট হলো। 3টা পড়ে গেল ওরা, এই প্রিন্স লিস্টগুলো 3টার মধ্যে ওরা ভারতের সঙ্গে তখন যুক্ত হলো না, হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর। এবার এদেরকে যে ইউনাইটেড করার যে কাজটা সেটা কে করছে? বল্লভভাই পাটেল, একজন মহান মানুষ, আর ভিপি মেনন, দুজনই মহান মানুষ। এই 3টার মধ্যে কে কে থাকলো? হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর। হায়দ্রাবাদটা যেখানে সাউথ ইন্ডিয়ার, জুনাগড়টা গুজরাটে, কাশ্মীর তো জম্মু কাশ্মীর ওই জায়গাটা। তো এখানে 3টা কী হলো? এখানে যুক্ত হয়নি বলতে ওই সময় যুক্ত হয়নি, কিন্তু ওই সময় বলতে সঙ্গে সঙ্গে আমরা কাজ করে চলছে। এটা একই সঙ্গে যুক্ত হলো। 3টাতে আমাদের একটু প্রবলেম হলো ভারতের সঙ্গে যুক্ত হতে। এখানে করা হলো কি, পুলিশ অ্যাকশন নেওয়া হলো। পুলিশ অ্যাকশন, এটাকে অপারেশন পোলো বলে। অপারেশন, এখানে পুলিশ অ্যাকশন দিয়ে ভারতের সঙ্গে যুক্ত হবে না মানে কোনো কথা নেই, যুক্ত হতেই হবে। হায়দ্রাবাদ নিচে কোথায় যাবে ওরা, পাগলের মতো। জুনাগড়, গুজরাট, এখানে রেফারেন্ডাম করা হলো। রেফারেন্ডাম মানে গণভোট। ওখানকার মানুষদেরকে মানে ভোট মানে বলা হলো যে তোমরা কোথায় থাকবা, ভারতের সঙ্গে থাকবা, পাকিস্তানের সঙ্গে থাকবা না ইন্ডিপেন্ডেন্ট থাকবা। ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণভোটে রায় দিল, ভারতের সঙ্গে যুক্ত হবো, ভারতের সঙ্গে যুক্ত হলো। তাহলে এখানে কী করলো, হায়দ্রাবাদকে অপারেশন পোলোর মাধ্যমে, পুলিশ অ্যাকশনের মাধ্যমে যুক্ত করা হলো। জুনাগড়কে রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে যুক্ত করা হলো। আর থাকলো কাশ্মীর, কাশ্মীরকে করা হলো ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন। এখানে কি হলো যে কাশ্মীরকে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন করা হলো। ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন বলতে যে কাশ্মীরে তখন রাজা ছিল হরি সিং, এই কাশ্মীর রাজা হরি সিংয়ের সঙ্গে রাজনৈতিক চুক্তি করে কাশ্মীরটাকে আমাদের সঙ্গে যুক্ত করা হলো। হতেই হবে, কোনো কথা নাই। তার মানে যে এই 552টা স্টেট, প্রিন্সলি স্টেটকে আমরা ইউনাইটেড করে নিলাম, করে আমাদের ইন্ডিয়া হলো। এইখানে যদি আমরা 1950-তে যে ভারতের যে সংবিধান লেখা হলো, সেই সংবিধানে ইন 1950 ভারতের যে সংবিধান হলো, সেই সংবিধানে আমরা যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোকে স্টেট 4টা ভাগে ভাগ করা। স্টেট অফ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। স্টেট অফ পার্ট এ, স্টেট অফ পার্ট বি, স্টেট অফ পার্ট সি, স্টেট অফ পার্ট ডি। এইভাবে এখানে থাকলো 9টা স্টেট, এখানে থাকলো 9টা স্টেট, এখানে 10টা, এখানে 1টা। এগুলো অনেকগুলো স্টেট আছে, আমি বলছি না ওগুলো। এইখানে চললো। এই পর্যন্ত আমাদের স্টেটটাকে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সিতে ডিভাইড করে রাখলাম। যেমন এখানে যদি আমরা দেখি যে এখানে ছিল আসাম, তারপরে এখানে ছিল বিহার 2 নম্বরে, 9টা স্টেট, এটা 1 নম্বর বলছি, বিহার। এখানে যদি দেখি তার মানে হবে হায়দ্রাবাদ। এখানে যদি দেখি আজমির। এখানে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর, আরও আছে, আমি লিখলাম না। তাহলে 1950-তে যে সংবিধান হলো লেখা, সেই সংবিধানে আমাদের 4 স্টেটের ক্লাসিফিকেশন করা হলো। স্টেট অফ পার্ট এ, স্টেট অফ পার্ট বি, স্টেট অফ পার্ট সি, স্টেট অফ পার্ট ডি। এই পার্ট এতে থাকলো আমার 9টা স্টেট, পার্ট বি থাকলো 9টা স্টেট, পার্ট সি থাকলো 10টা স্টেট, আর পার্ট ডি থাকলো 1টা স্টেট। এই পর্যন্ত আমাদের স্টেটগুলোকে সংবিধানে ক্লাসিফিকেশন করলাম, 4 ক্লাসিফিকেশন। এবার একটু আমরা ব্যাকে যাই। ব্যাকে বলতে যে আমরা যাই 1948। আমরা যদি জাস্ট আরেকটু ব্যাকে যাই, তা দেখব যে 29 অগাস্ট 1947 আমাদের কনস্টিটিউশন ড্রাফটিং শুরু হয়েছে। 1947
এইবার যখনই মানে ড্রাফটিং মানে কনস্টিটিউশন ফরমেশন চলছে, তাই কনস্টিটিউশন যখন ফরমেশন চলছে তখন একটা দাবি উঠছে কি, যে রিঅর্গানাইজেশন অফ স্টেট। রিঅর্গানাইজেশন অফ স্টেট মানে অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ভিত্তিতে আলাদা আলাদা শুধু মেইন ভাষাকে কেন্দ্র করে রাষ্ট্রের দাবি তৈরি, রাষ্ট্রের দাবি রাজ্যের দাবি চলছে শুরু হয়েছে। কখন? যখন আমরা এটা কনস্টিটিউশনের ফরমেশন চলছে। তো যারা তখনকার লিডার ছিল, তখন ওরা কী করলো, যে একটা কমিটি তৈরি করলো, 19 ধর কমিশন, ধর কমিশন 1948-এ একটা ধর কমিশন করলো। কি 1948 ছিল জুন মাসে, এটা জুন 1948, জুন 1948-এ কনস্টিটিউশন। তখন তো যারা তোর সরকারে আছে, তখন তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি সরকারে আছে, মানে গণপরিষদই চালাচ্ছে সব কিছু, গণপরিষদের। তো ওরা কী করলো, যে ধর কমিশন তৈরি করলো একটা 1948-এ। এরা কি করলো, যে এরা দেখলো ব্যাপারটাকে, কমিশনটা এই জন্য যে এরা দেখছে, মানে ব্যাপার রিপোর্ট নিচ্ছে, যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনটা কেমন কী হবে। তো এরা ডেটা কালেক্ট করলো, ব্যাপারটাকে আলোচনা করলো, পড়ার পরে ডিসিশন করলো, এরা রিপোর্ট জমা করলো কি, যে ধর কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের যে দাবিটাকে সেটা প্রত্যাখ্যান করলো। রিপোর্টে ওরা লিখলো যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হবে না, রিজেক্ট করলো ব্যাপারটাকে, এটাকে। তার থেকে কি বললো, যে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিন্স করা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য যদি দেখা হয় সেই ব্যাপারটা আলাদা হবে, কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য গঠনটাকে দাবিটাকে ওদের রিপোর্টে পুরোপুরি রিজেক্ট করে দিল। 2 নাম্বার, এবার কি দেখো, এবার কি হচ্ছে, যে ধর কমিশন আসলো, কিন্তু তখনও কিন্তু ডিমান্ড চলছে, রিঅর্গানাইজেশন অফ স্টেটের বিভিন্ন আন্দোলন চলছে। এটা বিশেষ করে দেখা গিয়েছিল সাউথ ইন্ডিয়ার দিকে চলছিল। তো যেহেতু আন্দোলন চলছেই, এবং যখন ধর কমিশন এটাকে আরও রিজেক্ট করে দিল দাবিটাকে, যে ভাষার ভিত্তিতে কোনো রাজ্য গঠন হবে না, তখন এজিটেশন মানে আন্দোলনটা আরও বেড়ে গেল। ওর পরে কি আসলো, আর একটা কমিশন আবার গঠন করা হলো, JVP। 3টা মহান মানুষের নাম এখানে আছে। যে মানে জওহরলাল নেহরু, ভি বল্লভভাই পাটেল, আর ভি ফর বল্লভভাই পাটেল, আর পি ফর পট্টভি সীতারামাইয়া। সীতারামাইয়া, এই 3জন ব্যক্তি কি আসলো, কি বললাম, যে প্রথমে ধর কমিশন হলো, তারপরে JVP কমিশন আসলো। এরা আসলো কবে, যে এরা হচ্ছে ডিসেম্বর, এটা ফরমেশন হলো ডিসেম্বর 1948-এ। ধর কমিশন প্রথমে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনটাকে ক্যান্সেল করে দিল। তারপরে আরও আন্দোলন একদম ডিমান্ড আরও বেড়ে গেল, পাবলিকের ডিমান্ড বেড়ে গেল। আর তখন ওই চাপে পড়ে, বা চাপেই বলা যাবে ওটাকে, যে নেক্সট আবার JVP কমিশন তৈরি হলো। তার মধ্যে 3জন মেম্বার ছিল, জওহরলাল নেহরু, বল্লভভাই পাটেল, পট্টভি সীতারামাইয়া। এরা কেউ করলো, যে এরা সাবমিট করলো 49-এ, রিপোর্ট সাবমিট করলো এপ্রিল 1949-এ। তার মানে JVP আসলো, আর এরা এখানে ডিসেম্বর 1948-এ গঠন হলো। এটার জন্য গঠন হলো, যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রক্রিয়াটাকে দেখার জন্য, যে অ্যানালাইজ করার জন্য, যে কতটা কি যুক্তিযুক্ত হবে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন প্রক্রিয়াটা। তো এই রিপোর্ট জমা দিলে, এই রিপোর্টেই ওরা বলল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন না হয়ে
অ্যাডমিনিস্ট্রেটিভ ভিত্তিতে বা ইকোনমিকের উপর ডিপেন্ড করে বা আরও অন্য কোনো ফ্যাক্টর, কিন্তু ভাষাটাকে এরাও রিজেক্ট করে দিল যে ভাষাটাই হবে না শুধুমাত্র, যদি সিকিউরিটি বলে বা ইউনিটি বলে বা ইকোনমিক কন্ডিশনের উপরও বলে তাহলে সেটা আলাদা ছিল। এরা সাজেশন করলো যে ইকোনমিক কন্ডিশন, ইউনিটি বা স্ট্রেংথ বা এগুলোর উপরে যেন জোর দেওয়া হয় ভাষার মানে রাজ্য গঠনের প্রক্রিয়াটাকে ভাষা থেকে। এখানে একটা ঘটনা ঘটে গেল কি, সে ঘটনাটা হচ্ছে সাউথের দিকে, সাউথে বিশেষ করে তেলেগু স্পিকিং যারা লোক, তারা যারা তেলেগুতে কথা বলে তেলেগু ভাষায়, ওরা প্রথমে মাদ্রাজ টোটাল সিস্টেম ছিল ওই জায়গাটা। তেলেগু ভাষার স্পিকিং লোকেদের মধ্যে একজন লিডার পট্টি শ্রীমুলু, পট্টি শ্রীমুলু, বানানটা একটু মনে হয় পট্টি শ্রীমুলু, দেখি জাস্ট শ্রীরাম, ও সরি একটু এই একজন লিডার, যিনি এরা যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে একদম সাউথের একজন লিডার পট্টি শ্রীরামুলু আন্দোলন করছিল ভাষার ভিতরে রাজ্য গঠনের জন্য, তেলুগু ভাষার ওখানে, মানে অন্ধ্রপ্রদেশ বা ওখানে যে বর্তমানে যেটা অন্ধ্রপ্রদেশ। তো তিনি মারা যায় ইনি। তো যখন একজন মানুষ হাঙ্গারি স্ট্রাইক করছিল, হাঙ্গারি স্ট্রাইক করতে গিয়ে মানে করে এবং 56 দিন হাঙ্গারি স্ট্রাইক করার পরে তেলুগু ভাষার দাবিতে রাজ্য গঠনের জন্য তখন তিনি মারা যান। তো তখন ব্যাপারটা আরও আন্দোলন, তখন সরকার আরও চাপে পড়ে যায়। তখন 1 অক্টোবর 1953-তে তেলুগু ভাষার জন্য একটা রাজ্য তৈরি হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই যে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তার মানে প্রথমে ধর কমিশন আসলো, যারা ভাষার ভিত্তিক রাজ্য গঠনেরটাকে রিজেক্ট করলো, জিভিপিপি আসলো, এরাও রিজেক্ট করলো। এইবার এই ঘটনাটার জন্য যেহেতু ইনি মারা গেল এবং অন্ধ্রপ্রদেশ মানে ওই চাপে পড়ে আন্দোলনের প্রচুর তখন চলছে আন্দোলন এবং চাপ, তখন একজন মানুষ মারা গেল, তখন ওদের ওই তেলুগু স্পিকিং লোকগুলোকে নিয়ে মাদ্রাজ থেকে আলাদা হয়ে একটা রাজ্য তৈরি হলো, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপরে আরেকটা কমিশন আসলো, আচ্ছা ফাজল আলী কমিশন। ফাজল আলী কমিশন, এখানে 3 জন মেম্বার ছিল। ফাজল আলী কমিশন কখন 1953 এরা এরা রিপোর্ট জমা দিল কবে, মোটামুটি 56-এ জমা দিল রিপোর্ট। 1956-এ জমা করলো রিপোর্ট। এবং এরা বলল যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল হোমোজিনিটির উপর ডিপেন্ড করে রাজ্য গঠনের জন্য সাজেশন করলো যে ভাষা তো একটা পার্ট আছে, শুধুমাত্র ভাষা না, কিন্তু ভাষার সঙ্গে সঙ্গে কালচারাল যেন হোমোজিনিটি থাকে সেই উপর ভিত্তি করে এরা ভাষার উপর নির্ভর করে রাজ্য গঠনের যে রিপোর্ট জমা দিল, তারা লিখলো যে ভাষার উপর ভিত্তি করেই রাজ্য গঠন হবে, কিন্তু 1 ল্যাঙ্গুয়েজ 1 স্টেট হবে না, যে কিছু মানুষের ভাষা আল্লাহ রকম বলে ওদের আল্লাহ স্টেট হবে, এরকম না। তো ভাষা তার সঙ্গে সঙ্গে ভাষা এবং কালচারাল ব্যাপারগুলোকে নিয়ে তাহলে যদি হয় তাহলে একটা রাজ্য গঠনের প্রস্তাব রিপোর্টের মধ্যে লিখলো ওরা। এটা হচ্ছে আমাদের ভাষা স্টেট রিঅর্গানাইজেশনের মোটামুটি যেটা আলোচনা হিস্ট্রিতে বলা যায়। আজ আমাদের ক্লাস এই পর্যন্ত থাকুক। আমরা মোটামুটি না খুব ভালোভাবেই 4টা আর্টিকেল এবং যে রিঅর্গানাইজেশন অফ স্টেট আমরা হয়ে গেল আমাদের। এরপরে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে এর নেক্সট থেকে। তোমরা দেখো, যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুবান্ধবের কাছে,
পলিটি, এবং আমি এরপর থেকে এই পলিটির সঙ্গে সঙ্গে সায়েন্স শুরু করব, একই সঙ্গে চলবে পলিটি এবং সায়েন্স। তোমরা দেখো। বাই, আজ এই পর্যন্তই।